Good afternoon, dear students. Welcome to Rise Smart Bangla YouTube class. আবার অনেক দিন পরে তোমাদের জন্য বায়োলজি ক্লাস নিয়ে চলে এসেছি আমি পূজা ম্যাডাম। আশা করি সকলে প্রত্যেকে ভালো আছো এবং পড়াশোনাও জোর কদমে চলছে। আমাদের রিসেন্টলি WBCS প্রিলিমিনারি হলো 2024 প্রিলিমিনারি পরীক্ষা আশা করি প্রত্যেকে দিয়েছো। প্রত্যেকের এক্সপিরিয়েন্স খুব ভালো, কারণ তোমরা রাইস স্মার্ট বাংলায় প্রচুর প্র্যাকটিস করেছো, প্রচুর বায়োলজি ক্লাস আমি নিয়েছি, তোমরা লাইভ ক্লাসে পার্টিসিপেট করেছো এবং নিজেদের ইভ্যালুয়েশন করার যথেষ্ট সুযোগ পেয়েছো। পরীক্ষা প্রত্যেকের ভালো হয়েছে এই আশাই রাখি। তো আমাদের তো থেমে থাকলে চলবে না, কারণ আগামী দিনে প্রচুর পরীক্ষা কিন্তু আসতে চলেছে। তো পাবলিক সার্ভিস কমিশন কন্ডাক্টেড এক্সাম, স্টাফ সিলেকশন কন্ডাক্টেড এক্সাম, প্রচুর পরীক্ষায় কিন্তু সামনে রয়েছে। তো সেরকমই একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষা তোমরা জানো, সেটা হচ্ছে পিএসসি মিসলেনিয়াস এক্সাম। সো আমি তোমাদের সবসময়তেই বলি যে বায়োলজিকে একটা ইন্ডিপেন্ডেন্ট সাবজেক্ট হিসেবে দেখবে এবং এটা যে কোনো পরীক্ষার জন্যই কিন্তু খুব ইম্পর্টেন্ট, এবং আমরা পরীক্ষা ওরিয়েন্টেড অ্যাপ্রোচে যতটা না বায়োলজি পড়বো তার থেকে বেশি এটাকে ফোকাস করবো অ্যাজ এ সাবজেক্ট, যাতে প্রত্যেকটা পরীক্ষাতেই আমরা হেল্প পাই। তো আজকের ক্লাসটা আমাদের যে পরীক্ষাকে কেন্দ্র করে হতে চলেছে, বা যে পরীক্ষার প্যাটার্ন বা যে পরীক্ষার স্ট্রাকচার বা যে পরীক্ষার যে টাইপ অফ কোয়েশ্চেন্স দেখে আমি আজকের সেটটা প্রিপেয়ার করেছি, সেটা হচ্ছে WBPSC মিসলেনিয়াস। এবং প্রত্যেককে গুড আফটারনুন, সকলে ক্লাসে জয়েন করে যাও। আমরা আজকে বেশ কিছু গুরুত্বপূর্ণ MCQ নিয়ে কথা বলবো, যেগুলো ডেফিনেটলি কিন্তু আপকামিং পরীক্ষাগুলোর জন্য ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট। প্রত্যেকে ক্লাসে জয়েন করে যাও। শুরু করব। তো দেখো, শুরু করার আগে আমি জাস্ট তোমাদের সাথে একটা বা দুটো ফান্ডামেন্টাল কথা বলতে চাই, যে আমাদের এই সাবজেক্টটা কিন্তু মিসলেনিয়াস পরীক্ষাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং তোমরা জানো যে আমি কিন্তু শুধুমাত্র সাবজেক্ট হিসেবে বায়োলজি বলি না, বায়োলজিক্যাল সায়েন্সের মধ্যে একটা ইন্টিগ্রেটেড পার্ট হচ্ছে এনভায়রনমেন্টাল সায়েন্স। বায়োলজিক্যাল সায়েন্সের একটা ইন্টিগ্রেটেড পার্ট হচ্ছে এনভায়রনমেন্টাল সায়েন্স, যেখান থেকে এনভায়রনমেন্টাল সায়েন্সেরও কিন্তু সিগনিফিকেন্ট নাম্বার অফ কোয়েশ্চেন্স আমাদের পরীক্ষায় আসে। ঠিক আছে? সো আমাদেরকে বায়োলজির সাথে EVS এটাকেও কিন্তু কনসিডার করতে হবে প্যারালালি। তো আজকে আমরা যে সেটটা প্র্যাকটিস করব, মানে যে সিকোয়েন্স অফ কোয়েশ্চেন্স তোমরা দেখতে পাবে, সেগুলো মোটামুটি বায়োলজি এবং EVS দুটো এরিয়া থেকেই কভার করা, বিকজ বোথ আর ইম্পর্টেন্ট ইন দ্য মিসলেনিয়াস এক্সাম। ঠিক আছে? তো আমাদের এখন থেকে যেটা আমাদের বলতে পারো যে মানে আমরা যেভাবে এখন থেকে এগোবো বা যে ক্লাসগুলো তোমাদের জন্য আনবো এই কামিং ডেজে, সেই ক্লাসগুলো কিন্তু মিসলেনিয়াস স্পেসিফিক ক্লাস হবে। দ্যাট ডাজন্ট মিন কি মিসলেনিয়াস পরীক্ষা বাদে অন্যান্য পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট নয়, ডেফিনেটলি ইম্পর্টেন্ট, কিন্তু যেহেতু WBPSC মিসলেনিয়াস এটা একটা সায়েন্স ডমিনেটেড এক্সাম বা সায়েন্স বেসড এক্সাম, যেখান থেকে ম্যাক্সিমাম নাম্বার অফ কোয়েশ্চেন্স আসে ফ্রম দ্য বায়োলজি, সেই পরীক্ষাটার কিন্তু অবশ্যই কথা মাথায় রেখে আমাদের এই সেটগুলোকে প্রিপেয়ার করতে হবে, এবং সেই মানে সেটগুলোকে আমরা প্রত্যেক দিন ক্লাসে কিন্তু প্র্যাকটিস করব উইথ আটমোস্ট কেয়ার। ওকে? সো সেই জেল, সেই এনথুজিয়াজম কিন্তু সবার মধ্যে থাকতে হবে, কারণ তোমরা WBCS প্রিলির সময় যে মোটিভেশন, যে মানে প্রোঅ্যাক্টিভনেস তোমরা দেখিয়েছিলে, সেটা কিন্তু রিয়েলি অ্যাপ্রিসিয়েবল। সো এই ক্লাসগুলো কিন্তু তোমাদের সেই এনথুজিয়াজম নিয়ে করতে হবে। তো চলো, উইদাউট ওয়েস্টিং টাইম আমরা শুরু করে দিই। ফার্স্ট কোয়েশ্চেনটা দেখো রয়েছে, দ্য নাম্বার অফ ভার্টিব্রা ইন আ হিউম্যান ইজ, দ্য নাম্বার অফ ভার্টিব্রা ইন হিউম্যান ইজ। প্রত্যেককে গুড আফটারনুন, শুভ দুপুর। বলো এটা কি হবে? এই কোয়েশ্চেনটা যে চ্যাপ্টারের প্রশ্ন, সেটা হচ্ছে স্কেলিটাল সিস্টেম বা কঙ্কাল তন্ত্র। এর একটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে বোন। তাহলে আমাদের যে ভার্টিব্রাল কলাম, আমাদের যে ভার্টিব্রাল কলাম
বা স্পাইনাল কর্ড, বা স্পাইনাল কর্ড, সেখানে টোটাল নাম্বার অফ ভার্টিব্রা কটা প্রেজেন্ট? বলো। 7, 12, 26, 206। তো আমরা যদি ভার্টিব্রাল কলামটাকে দেখি তাহলে ভার্টিব্রাল কলামে বেশ কয়েকটা ইম্পর্টেন্ট সেগমেন্ট রয়েছে। কি কি? সার্ভাইকাল, থোরাসিক। আমি কিন্তু বোনস বলিনি যে তোমরা 206 আনসার করছো, আমি কিন্তু বোনস বলিনি, আমি বলেছি নাম্বার অফ ভার্টিব্রা ইন হিউম্যান। তাহলে আমাদের ভার্টিব্রাল কলামের যে সেগমেন্টগুলো রয়েছে সেগুলো হচ্ছে সার্ভাইকাল, থোরাসিক, লাম্বার, স্যাক্রাম এবং কক্সেস, এই 5টা সেগমেন্ট। ওকে, এবং প্রত্যেকটা সেগমেন্টে কিন্তু টোটাল নাম্বার অফ ভার্টিব্রাগুলো মোটেই ইকুয়াল নয়। মানে সাপোজ সার্ভাইকাল পার্টে যে নাম্বার অফ ভার্টিব্রা রয়েছে দ্যাট ইজ 7, থোরাসিকে রয়েছে 12, এরকমভাবে কিন্তু প্রত্যেকটা সেগমেন্ট ওয়াইজ নাম্বার অফ ভার্টিব্রাটা ভ্যারি করে। ওকে, তো আমাদের সার্ভাইকাল, থোরাসিক, লাম্বার, স্যাক্রাম, কক্সেস, এই যে স্যাক্রাম এবং কক্সেস এই পার্টটা কিন্তু ফিউজড হয়ে গেছে ভার্টিব্রাগুলো, ঠিক আছে, ফিউজড হয়ে গেছে। এবং সেক্ষেত্রে আমরা জানি টোটাল নাম্বার অফ ভার্টিব্রা ইউজুয়ালি হয় 33, কিন্তু এখানে 33 অপশনে নেই। তাহলে যদি লাস্ট দুটো সেগমেন্টে ভার্টিব্রাগুলো ফিউজড হয়ে যায় তাহলে কত হবে? কি হবে আনসার বলো? 7, 12, 26, 206। ভেরি গুড, এবার প্রত্যেকে ঠিক উত্তর দিচ্ছ 26। ঠিক আছে, তাহলে স্যাক্রাম এবং কক্সেস, আমাদের যে কক্সিজিয়াল যে পার্টটা রয়েছে বা কক্সেস মানে আমাদের স্পাইনাল কর্ডের একদম যে লাস্ট সেগমেন্টটা দ্যাট ইজ কল্ড কক্সিস, এবং সেই পার্টটাকে ভেস্টিজিয়াল অর্গান বলি বিকজ এটার কিন্তু সেই অর্থে কোনো ব্যবহার বা কোনো ইউজেজ নেই, ইট ইজ ভেস্টিজিয়াল পার্ট, রাইট। তো যখনই ফিউজড হয়ে যাচ্ছে বোনসগুলো, ধরো টোটাল ধরো ইন্ডিভিজুয়ালি 5টা বা 4টে করে রয়েছে, সেটা ফিউজড হয়ে গিয়ে একটা হয়ে গেল, তো সেক্ষেত্রে আমরা ফিউজড বোনসগুলোকে ইন্ডিভিজুয়ালি কাউন্ট করবো না ডেফিনেটলি। তাহলে টোটাল নাম্বার অফ ভার্টিব্রা যা হবে তার থেকে ডেফিনেটলি কিন্তু কাউন্টটা কমে আসবে, ঠিক আছে। সো এটা 26 ইজ দ্য রাইট আনসার। সকলে ঠিক উত্তর দিয়েছো? আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন বলছে which animal is a natural reservoir of নিপা ভাইরাস? নিপা ভাইরাসের ন্যাচারাল রিজার্ভার কে? তো এখানে রিজার্ভারটাকে তোমরা হোস্ট হিসেবে ধরতে পারো, হোস্ট। আমি তোমাদের সাথে ভাইরাসের কিছু বেসিক ইনফো একটু শেয়ার করব। দেখো ভাইরাস
আচ্ছা, নাও অডিবল শোনা যাচ্ছে? আচ্ছা, কাইন্ডলি একটু কনফার্ম করো যে আই এম অডিবল অর নট। শুনতে পাচ্ছ? হ্যাঁ, WBCS এর কোয়েশ্চেন, ভেরি গুড। কয়েকটা কোয়েশ্চেন WBCS এর এবছরের যে বায়োলজির কোয়েশ্চেন এসছে সেই বায়োলজির কোয়েশ্চেন থেকেই ডিরেক্টলি, হ্যাঁ হ্যাঁ রাইট, বায়োলজির কোয়েশ্চেন থেকে ডিরেক্টলি তোলা, যাতে তোমাদের একটু প্রিওয়াইকিউজটাও প্র্যাকটিস হয়ে যায়। কারণ প্রিভিয়াস ইয়ার্স মানে সবসময়তেই এটা প্র্যাকটিস করাটা খুব রেকমেন্ডেবল, কারণ যে কোনো পরীক্ষাতেই যে কোনো এক্সামের পিওয়াইকিউ থেকে কোয়েশ্চেন আসতে পারে। ইভেন তোমরা এর পরেও আরও অনেক কোয়েশ্চেন পাবে 2024 প্রিলিমসের, ঠিক আছে? সো চলো, তাহলে আমি যেটা বলছিলাম যে SARS-CoV-2 এটাও কিন্তু একটা জুনোটিক ভাইরাস, এটাও কিন্তু একটা জুনোটিক ভাইরাস। ওকে, তাহলে which animal is a natural reservoir of the Nipah virus? Answer will be bats, বাদুড়। ওকে, টার্টেল, মাইগ্রেটরি বার্ডস, হর্সেস, ইভেন অপশনসগুলো তোমরা পরীক্ষায় পেয়েছো, সো বাকিগুলো কোনোটাই নয়। ফ্রুট ব্যাট এটা হচ্ছে অ্যাকচুয়াল রিজার্ভার, ফ্রুট ব্যাট। চলো, কামিং টু দ্য নেক্সট কোয়েশ্চেন, কি বলছে দেখো। জিঞ্জার ইজ আ স্টেম বিকজ, আদাকে কেন আমরা কাণ্ড বা স্টেম বলি? বিকজ ইট গ্রোজ হরাইজন্টালি ইন দ্য সয়েল, ইট স্টোরস দ্য ফুড মেটেরিয়াল, অ্যাবসেন্স অফ দ্য ক্লোরোফিল, ইট হ্যাজ নোডস অ্যান্ড ইন্টারনোডস। বলো কি হবে? এটাও কিন্তু PYQ WBCS 2024 এর কোয়েশ্চেন, বলো। ভেরি গুড, ভেরি গুড, 3 এরটা ডি ইজ দ্য রাইট আনসার। তাহলে বাংলায় বলা হয় পর্ব এবং পর্ব মধ্য, পর্ব এবং পর্ব মধ্য। তো আমরা দেখি প্লান্টের ক্ষেত্রে যে আসেক্সুয়াল রিপ্রোডাকশন হয় সেটা একটা ওয়ান কাইন্ড অফ is a type of natural vegetative propagation. ন্যাচারাল ভেজিটেটিভ প্রপাগেশন কথাটার মানে হচ্ছে প্রাকৃতিক অঙ্গজ জনন, ঠিক আছে? সো জিঞ্জারের ক্ষেত্রে, জিঞ্জার যে প্রসেসে ন্যাচারাল ভেজিটেটিভ রিপ্রোডাকশন দেখায়, দ্যাট ইজ ইউজ অফ মডিফাইড স্টেম, ঠিক আছে? ইউজ অফ মডিফাইড স্টেম। সো জিঞ্জারকে কেন আমরা স্টেম বা কাণ্ড বলি? তার কারণ এতে পর্ব এবং পর্ব মধ্য রয়েছে, ঠিক আছে? তো এটা কিন্তু একটা কারণ স্টেম হওয়ার, কারণ পর্ব এবং পর্ব মধ্য থাকাটা কিন্তু স্টেম হওয়ার একটা এলিজিবিলিটি, যেটা কিন্তু জিঞ্জারের মধ্যে রয়েছে। সো অপশন ডি ইজ দ্য রাইট আনসার। ক্লিয়ার? অপশন ডি ইজ দ্য রাইট আনসার, 3D হলো আনসার। agar agar is derived from, মানে এটা হচ্ছে বেসিক্যালি এক রকমের জিলাটিনাস ম্যাটার, যেটা কিন্তু তোমার বিভিন্ন জেলি বা এই ধরনের যে স্টিকি সাবস্ট্যান্স থাকে সেগুলো তৈরি করতে সাহায্য করে। এবং বিশেষ করে যখন আমরা ব্যাকটেরিয়াল সেল কালচার করি, সেই ব্যাকটেরিয়াল সেল কালচার করার সময়তে যে মিডিয়ামটা আমরা ইউজ করি, সেই মিডিয়ামটাকে কিন্তু তোমার তৈরি করার জন্য এই অ্যাগার ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। তো অ্যাগারকে আমরা ইউজ করি ইন সেভারাল ল্যাবরেটরি অ্যাপ্লিকেশনস, ওকে, which is a product of algae, okay, which is a product of algae, very good. গ্রাসিলারিয়া বলে একটা অ্যালগি হয়, সেখান থেকে মূলত কিন্তু আমরা এই অ্যাগারটাকে এক্সট্র্যাক্ট করি, ওকে। তাহলে এখানে আনসারটা কি হলো? আনসার হলো অ্যালগি। চলো, আচ্ছা, হ্যাঁ,
গ্রাসিলেরিয়া আর একটা জেলিডিয়াম, একদম ঠিক, সকলে ঠিক আনসার দিয়েছো। চলো কামিং টু দ্য নেক্সট কোয়েশ্চেন, কি বলছে দেখো, হাউ ডাজ আ নন গ্রিন কালার্ড লিফ সিনথেসাইজ ফুড। তো নন গ্রিন মানে আমাদের অ্যাপারেন্টলি দেখে মনে হচ্ছে যে ক্লোরোফিল লেস, ঠিক আছে, নন গ্রিন মানে অ্যাপারেন্টলি মনে হচ্ছে ক্লোরোফিল লেস। উই অল নো যে ক্লোরোফিল হচ্ছে একটা এসেনশিয়াল ফটোসিনথেটিক পিগমেন্ট। একটা এসেনশিয়াল ফটোসিনথেটিক পিগমেন্ট হচ্ছে এই ক্লোরোফিল, এবং এই ক্লোরোফিলের অ্যাক্টিভেশন বাই ফোটন পার্টিকল এটা কিন্তু ফটোসিনথেসিসটাকে ইনিশিয়েট করতে হেল্প করে। তো কোয়েশ্চেনটা বলেছে হাউ ডাজ আ নন গ্রিন লিফ সিনথেসাইজ ফুড। দেখে মনে হচ্ছে যে এই লিফের কালারটা গ্রিন নয়, কিন্তু এটা বেসিক্যালি কিন্তু ডেফিনেটলি এর মধ্যে ক্লোরোফিল রয়েছে, বাট ক্লোরোফিলটা মাস্কড হয়ে আছে বাই আদার পিগমেন্টস, ফাইকোবিলিন বা যেগুলোকে আমরা ক্যারোটিনয়েডস বলি, ক্যারোটিন অ্যান্ড জ্যান্থোফিল, এই ধরনের কিছু অ্যাক্সেসরি বা অ্যান্টেনা পিগমেন্টস। এটা যখন ক্লোরোফিলকে সাপ্রেস করে বা কোথাও গিয়ে মাস্ক করে রাখে, তখন অনেক সময় কিন্তু আমরা দেখতে পাই যে এই ক্লোরোফিলের যে এক্সপ্রেশন সেটা হয়তো হয় না, বাট ক্লোরোফিল লেস এটা ভাবার কিন্তু কোনো কারণ নেই। সো এখানে যে কটা অপশন দিয়েছে তার মধ্যে তোমরা সকলেই বলছো বি ইজ দ্য রাইট আনসার, একদমই তাই। দ্য লিফ কন্টেন্স গ্রিন ক্লোরোফিল বাট ইট রিমেইনস হিডেন অর মাস্কড ইন আদার পিগমেন্টস। অন্যান্য যে অ্যাক্সেসরি বা অ্যাসোসিয়েটেড যে পিগমেন্টস রয়েছে which is not similar to chlorophyll বা which is not a photosynthetic pigment, ডিরেক্টলি যেগুলোকে আমরা ফটোসিনথেটিক পিগমেন্ট বলি না, মেইন ফটোসিনথেটিক পিগমেন্ট বলি না, তারা ডেফিনেটলি হেল্প করে ক্লোরোফিলের এক্সপ্রেশনে, সেটা হচ্ছে কিন্তু তোমার এই অপশন বি। তো দ্য লিফ কন্টেন্স গ্রিন ক্লোরোফিল বাট ইট রিমেইনস হিডেন ইন দ্য আদার পিগমেন্টস। সো বি ইজ দ্য রাইট আনসার, অপশন বি হচ্ছে সঠিক উত্তর। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন বলছে সাইন্যাপসিস অকার্স ডিউরিং। সাইন্যাপসিস তোমরা জানো যে আমরা সেল ডিভিশনের যে বিভিন্ন টাইপসগুলো পড়েছি, সেল ডিভিশনের যে টাইপসগুলো আমরা পড়েছি সেখানে প্রোফেজ 1 অফ মিওসিস, মিওসিসকে আমরা বলি হচ্ছে হ্রাস বিভাজন বা রিডাকশনাল ডিভিশন, বিকজ এখানে ক্রোমোসোম নাম্বারটা কিন্তু হাফ হয়ে যায়। ওকে, বিকজ এখানে ক্রোমোসোম নাম্বারটা কিন্তু হাফ হয়ে যায়। তো এটা অ্যাকচুয়ালি পিওয়াইকিউস গুলোকে আনার উদ্দেশ্য এটাই যে এটার প্র্যাকটিসটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ আমাদের যে পরীক্ষাটা আপকামিং ডেজে আসতে চলেছে সেটাও কিন্তু পিএসসি কন্ডাক্টেড এক্সাম। সো প্রত্যেকের কাছে যে এই এক্সপ্লানেশনগুলো ক্লিয়ার বা কনসেপ্ট ক্লিয়ার এটা কিন্তু একেবারেই ভাবার কোনো কারণ নেই। সো যাদের কাছে মনে হচ্ছে দ্য কোয়েশ্চেন্স আর টু ইজি, তারা ডেফিনেটলি এটাকে প্র্যাকটিস করো বা ইগনোর করো, আর যারা নিউ কামার তারা এই কোয়েশ্চেনগুলোকে একটু বোঝার চেষ্টা করো যে এটার ব্যাকগ্রাউন্ড ইনফরমেশনটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, কারণ এটা কিন্তু সাইন্যাপসিস নট সাইন্যাপস। সাইন্যাপসটা কি? সাইন্যাপস হচ্ছে দুটো নিউরনের সংযোগস্থল, তাকে আমরা সাইন্যাপস বলি, যার মধ্যে প্রচুর পরিমাণে নিউরো ট্রান্সমিটার্স রয়েছে, যে নিউরো ট্রান্সমিটারের মধ্যে রয়েছে অ্যাসিটাইল কোলিন, গামা অ্যামাইনো বিউটাইরিক অ্যাসিড, নরএপিনেফ্রিন। এদের কাজ হচ্ছে স্নায়বিক যে উদ্দীপনা বা নার্ভ ইম্পালস সেটাকে কন্ডাক্ট করা, আর এটা হচ্ছে সাইন্যাপসিস। সাইন্যাপসিসটা মনে রাখবে যে আমাদের যে মিওটিক সেল ডিভিশন বা মিওসিস, তার প্রোফেজ 1-এ একটা সাব ফেজ রয়েছে যার নাম জাইগোটিন, যার নাম জাইগোটিন। সো এই জাইগোটিন সাবস্টেজ
এটাতে অ্যাকচুয়ালি সাইন্যাপসিস হয়। সাইনাপটোনিমাল কমপ্লেক্স এটা একটা স্পেসিফিক স্ট্রাকচার, এই স্ট্রাকচারটা ফর্মেশন হয় এবং পিতৃ এবং মাতৃ ক্রোমোসোম পরস্পরের কাছাকাছি আসে জোর বাঁধার জন্য, খণ্ডাংশ বিনিময় হয়, ক্রসিং ওভার প্রসেস বলি সেটাকে আমরা, যেটা প্যাকাইটিনে হচ্ছে, এবং আলটিমেটলি তৈরি হয় রিকম্বিনেন্ট ক্রোমোসোম, যার মধ্যে প্যাটার্নাল এবং ম্যাটার্নাল দুরকম ক্রোমোসোমেরই ফিউশন রয়েছে। ঠিক আছে, সো এই জাইগোটিনে বেসিক্যালি সাইন্যাপটোনিমাল কমপ্লেক্স বা সাইন্যাপসিস হতে আমরা দেখি। সো এটা কিন্তু মিওসিসের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইভেন্ট, অবশ্যই কিন্তু মাথায় রাখবে। এবং প্যাকাইটিনে যে ঘটনাটা ঘটে দ্যাট ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কিন্তু মাথায় রাখবে ক্রসিং ওভার। ঠিক আছে, ক্রসিং ওভার, যেখানে নন সিস্টার ক্রোম্যাটিডের মধ্যে একটা ফ্র্যাগমেন্টের এক্সচেঞ্জ হয় এবং আলটিমেটলি তৈরি হয় রিকম্বিনেন্ট ক্রোমোসোম উইচ ব্রিংস দ্য ভ্যারিয়েশন। ওকে, চলো এই কোয়েশ্চনটা বলো, why antibiotics are not given in a bacterial infection? ব্যাকটেরিয়াল ইনফেকশনে আমরা কেন ডিরেক্টলি অ্যান্টিবায়োটিক ব্যবহার করি না? why? এটা ভাইরাল ইনফেকশন হবে, এটা ভাইরাল ইনফেকশন করো, নট ব্যাকটেরিয়াল ইনফেকশন, বিকজ ব্যাকটেরিয়াল ইনফেকশনের এগেনস্টে ডেফিনেটলি অ্যান্টিবায়োটিক ইজ রেকমেন্ডেবল। সো এটা কি হবে? কারেক্ট। দেখো নর্মালি আমরা জানি যে ভাইরাস কিন্তু অত্যন্ত ডাইনামিক, তাই না? কারণ ভাইরাসের বাইনারিটা কোথায় না, এটা হ্যাঁ আসেলুলার তো বটেই, ডেফিনেটলি ভাইরাস হচ্ছে ডেফিনেটলি আসেলুলার। মানে কি? মানে উইদাউট হ্যাভিং এনি প্রপার সেলুলার স্ট্রাকচার। মানে যখন আমি একটা ড্রাগ ডেভেলপমেন্ট করব ডেফিনেটলি তো সেটা সেলের কোনো একটা পার্টকে টার্গেট করে বানাবো, তো সেটা এক্ষেত্রে পসিবল নয়, বিকজ ভাইরাসের যদি আমরা সেল স্ট্রাকচার দেখি, তাহলে দেখব এখানে দুটো স্ট্রাকচারাল কম্পোনেন্ট পাচ্ছ, একটা হচ্ছে প্রোটিন ক্যাপসিড, আরেকটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিড আইদার আরএনএ অথবা ডিএনএ। সো এই দুটোকে বেস করে কিন্তু ড্রাগ ডেভেলপ করা ইজ ভেরি ডিফিকাল্ট। মানে অ্যান্টিভাইরাল ড্রাগস তাও রয়েছে, বা যাতে ভাইরাল ইনফেকশনকে তুমি আগে থেকেই কমব্যাট করতে পারো সেই কারণে ভ্যাকসিনস নেওয়ারও প্রভিশনস আছে, কিন্তু একবার ভাইরাল ইনফেকশন হলে অ্যান্টিবায়োটিক কিন্তু ডিরেক্টলি কাজ করে না। ফার্স্ট অফ অল অ্যান্টিবায়োটিক ইজ আ কেমোথেরাপিউটিক সাবস্ট্যান্স উইচ ইজ প্রডিউসড বাই ব্যাকটেরিয়া ইটসেলফ, এবং ব্যাকটেরিয়া কিন্তু এটা একটা সেলফ ডিফেন্স বলতে পারো। স্টেশনারি ফেজে ব্যাকটেরিয়াল গ্রোথ যদি আমরা দেখি তাহলে স্টেশনারি ফেজে কিন্তু অ্যান্টিবায়োটিক তৈরি করে যাতে অন্যান্য যে ব্যাকটেরিয়াগুলো রয়েছে তাদের ইনফেকশন বা তারা যাতে কোনোভাবে এদেরকে অ্যাটাক করতে না পারে। ইটস আ কাইন্ড অফ সেলফ ডিফেন্স। তো ডেফিনেটলি অপশন বি এর যে স্টেটমেন্টটা রয়েছে, ভাইরাসেস নাইদার হ্যাভ দেয়ার সেল ওয়াল নর ওন metabolic machinery that can be targeted by the antibiotics. তো যে মেটাবলিক মেশিনারিজ রয়েছে বা প্রয়োজন যেটা অ্যান্টিবায়োটিক দ্বারা টার্গেট করা যেতে পারে সেটাই কিন্তু ভাইরাস ল্যাক করে বেসিক্যালি। আরেকটা জিনিস মাথায় রাখবে, রেট অফ মিউটেশন ইজ ভেরি হাই। ইন ভাইরাস। তার কারণটা হচ্ছে তোমরা জানবে যে যখন একটা ভাইরাস, তোমরা কোভিডের সময় নিশ্চয়ই শুনেছো যে অ্যাকচুয়াল যে ভাইরাল স্ট্রেনটা থাকে
সেই স্ট্রেনটা খুব ইজিলি মডিফাইড হয়ে যায়, সেই স্ট্রেনটা খুব ইজিলি একটা মডিফাইড স্ট্রেনে কনভার্ট হতে পারে উইদিন আ ভেরি শর্ট স্প্যান অফ টাইম। তাহলে মিউটেশন কথাটার মানে কি? মানে হচ্ছে সাডেন চেঞ্জ, আকস্মিক পরিবর্তন, উইচ ইজ নট ওয়েলকামিং বা উইচ ইজ অ্যাবসলিউটলি আনইনটেন্ডেড। এবং এই মিউটেশনের ফলেও কিন্তু যেহেতু এটার কোনো সেই মানে যেহেতু মানে রেট অফ মিউটেশন ইজ ভেরি হাই ইন ভাইরাস, যে কোনো লিভিং অর্গানিজমে মিউটেশন হয়, বাট যেহেতু ভাইরাসের ক্ষেত্রে ইটস টু হাই, সেই কারণে কিন্তু কোনো প্রপার বা কোনো সিস্টেমেটিক ওয়েতে ড্রাগ ডেভেলপ করাটা ইজ ভেরি ভেরি ডিফিকাল্ট ইন কেস অফ ভাইরাল ইনফেকশন। সো অ্যান্টিবায়োটিক এটার এগেনস্টে কোনোভাবেই কাজ করবে না। সো সিটাও পার্শিয়ালি কারেক্ট, কিন্তু বি ইজ দ্য রাইট আনসার, বি ইজ দ্য রাইট আনসার। কারণ নিজস্ব কোনো কোষ প্রাচীন নেই, কোনো কোষের ভেতরে যে যাবতীয় যে গুরুত্বপূর্ণ সেল অর্গানেলস বা যাবতীয় যা মেটাবলিক মেশিনারিজ রয়েছে, মেটাবলিক সেট আপ কোনোটাই নেই যেটা ব্যাকটেরিয়ার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। সো এটা অপশন বি হচ্ছে রাইট আনসার। Which of the following ape is closely related to human? এটাও তোমরা সবাই আশা করি পারবে। দ্যাট ইজ চিম্পাঞ্জি, গিবন, ওরাংওটাং, আরেকটা হচ্ছে ধরে নাও অল অফ দ্য অ্যাবভ। এটা ডেফিনেটলি শিম্পাঞ্জি হবে। মানে মোটামুটিভাবে এদের সাথে আমাদের 97 থেকে 99% পর্যন্ত কিন্তু জেনেটিক সিমিলারিটি আছে। জেনেটিক সিমিলারিটি আছে। ওকে, সো এটার আনসার হবে অপশন এ, কারেক্ট। আর ডেফিনেটলি শিম্পাঞ্জি বা মাঙ্কি যারা রয়েছে, দে আর আওয়ার অ্যানসেস্টার, মানে আমাদের যারা প্রিডেসেসর তাদের থেকেই তো আমরা ইনহেরিট করেছি। সো আমাদের সাথে কিন্তু এদের একটা অদ্ভুত জেনেটিক রিজেম্বলেন্স দেখা যায়, এবং 99% না হলেও অ্যাটলিস্ট 97 to 98% কেসে দেখা যায় একটা অদ্ভুত জেনেটিক রিজেম্বলেন্স বা সিমিলারিটি কিন্তু থাকছে। সো সেই কারণে বলতে পারো যে উইচ অফ দ্য ফলোয়িং এপ ইজ ক্লোজলি রিলেটেড টু হিউম্যান, অপশন এ ইজ দ্য রাইট আনসার, শিম্পাঞ্জি। আচ্ছা, which of the following carries oxygenated blood? Hepatic portal veins, pulmonary vein, renal vein, আর একটা pulmonary artery। তো এটা ব্লাড অ্যান্ড সার্কুলেশনের কোয়েশ্চেন। সার্কুলেশন নিশ্চয়ই তোমরা জানো। সো সিস্টেমিক সার্কুলেশন আরেকটা আছে, পালমোনারি সার্কুলেশন। তাহলে পালমোনারি সার্কুলেশন মানে কি? যেখানে পিওর ব্লাডটা বা অক্সিজেনেটেড ব্লাডটা আমাদের লাংস থেকে হার্টে এন্টার করছে, আমাদের লাংস থেকে হার্টে এন্টার করছে। সো অপশন এ বলছে হেপাটিক পোর্টাল ভেইনস, অপশন বি বলছে পালমোনারি ভেইন, অপশন সি বলছে রেনাল ভেইন, অপশন ডি বলছে পালমোনারি আর্টারি। একদমই তাই। দেখো নর্মাল কেসে উই অল নো কি ভেইন ক্যারি করে ডিঅক্সিজেনেটেড ব্লাড, বাট দিস ইজ অ্যান এক্সেপশন, যেখানে কি হচ্ছে পালমোনারি ভেইন পিওর ব্লাড বা অক্সিজেনেটেড ব্লাডটাকে ক্যারি করে পাঠাচ্ছে কোথায় না উইদিন দ্য হার্ট। ঠিক আছে, এবং হার্টের কোন চেম্বারে আসে কারোর জানা থাকলে বলবে, হার্টের কোন চেম্বারে আসে, এবং হার্ট থেকে থ্রু অ্যাওটা মহাধমনির মাধ্যমে সেটা কিন্তু আমাদের গোটা বডিতে পিওর ব্লাডটা ডিস্ট্রিবিউটেড হয়ে যায়। ওকে, গোটা বডিতে পিওর ব্লাডটা ডিস্ট্রিবিউটেড হয়ে যায়। সো অপশন বি ইজ দ্য রাইট আনসার হিয়ার। চলো পরবর্তী কোয়েশ্চেন বলছে দ্য মোস্ট অ্যাবান্ডেন্ট এনজাইম ইন দ্য লিভিং ওয়ার্ল্ড ইজ, the most abundant enzyme in the living world is,
লেফট অরিকল, কারেক্ট, লেফট অ্যাট্রিয়াম, ঠিক। সুমন, ভেরি গুড। রুবিস্কো, একদমই তাই। অ্যাবান্ডেন্ট মানে হচ্ছে প্রচুর। তো আমরা যদি এটা স্পেসিফিক্যালি প্লান্ট সিস্টেমের কথা ভাবি, প্লান্ট সিস্টেম, দেখো এই রুবিস্কোর ফুল ফর্ম কি? রাইবিউলোস বিসফসফেট কার্বক্সিলেজ অক্সিজেনেজ। এটাকে আমরা ডুয়াল এনজাইমও বলি। ওয়াই? বিকজ এটা কার্বন ডাই অক্সাইড এবং অক্সিজেন দুটোর সাথেই বাইন্ড করতে পারে, বিকজ ইট কুড বাইন্ড উইথ বোথ কার্বন ডাই অক্সাইড অ্যান্ড অক্সিজেন। যদি কার্বন ডাই অক্সাইডের সাথে করে সেক্ষেত্রে রাইবিউলোস বিসফসফেট কার্বক্সিলেজ, আর যদি অক্সিজেনের অ্যাবান্ডেন্স থাকে, ফটো রেসপিরেশন হয়, সেক্ষেত্রে রাইবিউলোস বিসফসফেট অক্সিজেনেজ হবে। এবং নর্মালি কেউ একজন ফটোসিনথেসিস লিখেছে, একদম ঠিক, কারণ আমরা জানি যে শালক সংশ্লেষের ফটোসিনথেসিসের যে ডার্ক ফেজটা হয়, যে ডার্ক ফেজ হয় বা লাইট ইন্ডিপেন্ডেন্ট ফেজ যেটাকে আমরা বলি, সেখানে কি হচ্ছে না, সেখানে কার্বন ডাই অক্সাইড প্লাস আরইউবিপি, আরইউবিপি হচ্ছে অ্যাকসেপ্টার অফ দ্য কার্বন ডাই অক্সাইড, উইথ দ্য হেল্প অফ রুবিস্কো তৈরি হচ্ছে পিজিএ বা ফসফোগ্লিসারিক অ্যাসিড, which is a 3 carbon compound, এবং মাথায় রাখবে it is the first stable product of photosynthesis। ঠিক আছে, তাহলে রুবিস্কো আশা করি মনে রাখবে প্রত্যেকে। লাইপেজ ফ্যাটের উপরে কাজ করে, ডিএনএস এখানে কোনোভাবেই প্রাসঙ্গিক নয়, এবং জাইমেজ এটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোথায় লাগে বলো? জাইমেজ কোথায় লাগে বলো? গ্রোথ ইনহিবিটিং হরমোন ইন প্লান্টেস, এটা ফাইটো হরমোনের একটা কোয়েশ্চেন, এটা ফাইটো হরমোনের একটা কোয়েশ্চেন। গ্রোথ ইনহিবিটিং হরমোন, দেখো গ্রোথ প্রমোটার আমরা যে হরমোনগুলোকে বলি, গ্রোথ প্রমোটার আমরা যে হরমোনগুলোকে বলি সেগুলো কি কি? অক্সিন, সাইটোকাইনিন, এগুলো, তাই তো? অ্যাপিক্যাল ডমিনেন্স বলা হয় বা সাইটোকাইনিন হরমোনটাও কিন্তু যেটাকে বলা হয় যে প্লান্টের যে ওভারঅল যে গ্রোথ, ব্রাঞ্চিং তৈরি হওয়া, এগুলো সাইটোকাইনিন করে। সো এগুলো গ্রোথ প্রমোটার। আর এই গ্রোথ ইনহিবিট করে মানে গ্রোথটাকে ততটা হতে দেয় না, সাপ্রেস করে, মানে এটা অ্যান্টি সাইটোকাইনিন হরমোনের মতো কাজ করে অনেকটা, বা অ্যান্টি অক্সিন হরমোনের মতো কাজ করে। দ্যাট ইজ কি হবে আনসার? ভেরি গুড, অপশন ডি। মোস্ট অ্যাবান্ডেন্ট প্রোটিন হচ্ছে কোলাজেন। কে জিজ্ঞেস করলে? স্ট্রাকচারাল প্রোটিন ইজ কোলাজেন। সুমন। অ্যাবসেসিক অ্যাসিড, ওকে, এটা আনসার হবে অ্যাবসেসিক অ্যাসিড। এটাকে কিন্তু আমরা গ্রোথ ইনহিবিটিং হরমোন বলি। প্লাস মনে রাখবে যে যে এবিএটা রয়েছে এটা কিন্তু রেসপন্সিবল ফর the closure of stomata, closure of stomata. That is why ABA কে আমরা বলতে পারি অ্যান্টি-ট্রান্সপিরেন্ট। আরেকটা জিনিসও বলবে, মাথায় রাখবে যে ABA is responsible for early aging in plant বা ABA is responsible for senescence। ঠিক আছে, তাহলে বার্ধক্যকে ডেকে আনে বা ত্বরান্বিত করে যে হরমোনটা, দ্যাট ইজ অলসো এই গ্রোথ ইনহিবিটিং হরমোন কল্ড ABA or abscisic acid। ঠিক আছে, মাথায় রাখবে। তাহলে অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার।
যে ওয়াটারটাকে প্লান্ট ক্যাপচার করে ফ্রম দ্য সয়েল, যে ওয়াটারটা প্লান্টের জন্য অ্যাভেলেবল রয়েছে তাকে আমরা কি বলি? হাইগ্রোস্কোপিক ওয়াটার, ক্যাপিলারি ওয়াটার, মিনারেল ওয়াটার, কেমিক্যালি বাউন্ড ওয়াটার। হ্যাঁ, ন্যাচারাল অ্যান্টি ট্রান্সপারেন্ট বলা হয় এবিএকে। ভেরি গুড। সো এটার আনসার কি হবে? এটার আনসার হবে ক্যাপিলারি ওয়াটার। সয়েলের যে পোর্স থাকে বা ছিদ্র থাকে তার মধ্যে ওয়াটারটা ট্র্যাপড হয়ে থাকে, ঠিক আছে? তাহলে এটাই কিন্তু প্লান্টের একটা সোর্স অফ ওয়াটার উইদিন দ্য সয়েল, যেখান থেকে প্লান্ট ওয়াটারকে এক্সট্র্যাক্ট করে ফর পারফর্মিং ফটোসিনথেসিস। এবং ট্রান্সপিরেশনের সময়তেও কিন্তু প্লান্ট এই ক্যাপিলারি ওয়াটারকে পুল করতে আরম্ভ করে। যখন রুট প্রেশার বা মূলজ চাপ এবং ট্রান্সপিরেশনাল পুল বা বাষ্পমোচন টান অত্যন্ত বেশি হয়, বা ডিউরিং দ্য টাইম অফ ফটোসিনথেসিস প্লান্ট যখন ওয়াটার অ্যান্ড মিনারেলস এক্সট্রাকশন করে, দ্যাট ইজ ডেফিনেটলি আ ক্যাপিলারি ওয়াটার। বি ইজ দ্য রাইট আনসার। চলো পরবর্তী প্রশ্ন, ইস্ট ক্যালকাটা ওয়েটল্যান্ডস হ্যাজ বিন ডিক্লেয়ার্ড অ্যাজ, বলো এটা খুব ইজি একটা কোয়েশ্চেন। ওয়েটল্যান্ডকে তোমরা তো জানো কি বলা হয়? কিডনি অফ দ্য নেচার, নেচার্স কিডনি, তাই তো? বিকজ আমাদের যত রকমের সিওয়েজ, ওয়েস্ট যা কিছু উৎপন্ন হচ্ছে সবটাই কিন্তু ওয়েটল্যান্ড কনজিউম করছে, ওয়েটল্যান্ড অ্যাবজর্ব করে আমাদের এনভায়রনমেন্টকে কিন্তু অনেক বেশি বলতে পারো প্রোটেক্টেড রাখছে, ঠিক আছে? এনভায়রনমেন্টাল প্রোটেকশন দিচ্ছে। সো ইস্ট ক্যালকাটা ওয়েটল্যান্ডসকে ডিক্লেয়ার করা হয় কি হিসাবে? বায়োডাইভার্সিটি সাইট, ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, রামসার সাইট, ওয়ার্ল্ড ট্রেড সাইট। একদমই তাই, ভেরি গুড। রামসার সাইট। রামসার কনভেনশন কোথায় হয়েছিল, কত সালে হয়েছিল? এবং এই রামসার ইরানের রামসার ভূমি, ভেরি গুড। কত সালে? ইন উইচ ইয়ার? তো ইরানের রামসারে ওয়েটল্যান্ড প্রোটেকশনের জন্য যে কনভেনশন হয়েছিল দ্যাট ইজ রামসার কনভেনশন, এবং এই ইস্ট ক্যালকাটা ওয়েটল্যান্ডসকে রেকগনাইজ করা হয়েছে বা ডিক্লেয়ার করা হয়েছে অ্যাজ আ রামসার সাইট বিকজ অফ দ্য এনভায়রনমেন্টাল, মানে বলতে পারো যে যেহেতু এটা এনভায়রনমেন্টাল প্রোটেকশন দিচ্ছে এবং ইট অ্যাক্টস অ্যাজ আ কিডনি অফ দ্য নেচার, সো সেই কারণে এটা হচ্ছে একটা ওয়ান কাইন্ড অফ রামসার সাইট, ঠিক আছে? 13টা অপশন সি হবে। 1971, ভেরি গুড। নিউম্যাটোফোর্স কথাটার মানে হচ্ছে ব্রিদিং রুটস। ব্রিদিং রুটস নেগেটিভলি জিওট্রপিক, ট্রপিক মুভমেন্ট মাথায় রাখবে, ইটস আ কাইন্ড অফ ডিরেকশনাল মুভমেন্ট। Directional movement in presence of stimulation, in presence of stimulation. তাহলে geo means stimulation is gravity, তাহলে নেগেটিভলি জিওট্রপিক মানে যেটা এগেইনস্ট গ্র্যাভিটি মুভ করে, এগেইনস্ট গ্র্যাভিটি মুভ করে, ওকে? তো নর্মালি আমরা রুটের নেচার কি জানি? পজিটিভলি জিওট্রপিক, রাইট? কিন্তু নিউম্যাটোফোর্স হ্যালোফাইটিক প্লান্টের ক্ষেত্রে দেখা যায়, হ্যালোফাইটিক প্লান্টের একটা ন্যাচারাল অ্যাডাপ্টেশন হচ্ছে হ্যাভিং নিউম্যাটোফোর্স অর ব্রিদিং রুটস, যেটা কিনা কি করে বলো কি হবে? আচ্ছা, সোমনাথ বলছো যে 138 স্কোর এসছে, ভেরি গুড। কারণ তোমরা জানো অলরেডি কালকেই অফিসিয়াল যে তোমার ডিক্লারেশন আনসার কিস যেটা এসছে সেটা তোমরা মিলিয়ে নিতেই পারবে, সেটা তোমাদের কাছে ইজিলি অ্যাভেলেবল। এবারে বলছো মেইনসের প্রিপারেশন, দেখো মেইনসের প্রিপারেশন তো তোমার অলরেডি আছেই, না হলে তুমি প্রিলিমসে কী করে এতটা স্কোর করলে। এবারে এটা বলতে পারো যে মেইনস ওরিয়েন্টেড প্রিপারেশনটাকে আরেকটু কী করে স্ট্রেনদেন করবো, কিন্তু কিভাবে প্রিপারেশন করব মেইনসের এটা খুব মানে স্পেসিফিক একটা কোয়ারি হলো না, কারণ এতটা স্কোর মানে ইউ আর
অলরেডি প্রিপেয়ার্ড ফর মেন্স বা ইউ হ্যাভ বিন প্রিপেয়ারিং কি বলবো মানে ফর আ লং টাইম। তো সেই কারণে একটা কথাই বলবো যে যেটা করতে পারো সেটা হচ্ছে একটু প্রিভিয়াস ইয়ার্সের কোয়েশ্চেন দেখো, যেটা আমি বলি প্রিভিয়াস ইয়ার্সের প্রশ্ন দেখো এবং বেশি এমসিকিউ সলভ করার দিকে ফোকাস করো, রাদার কনসেন্ট্রেটিং আপন দ্য রিসোর্সেস। মাল্টিপল রিসোর্স তো একেবারেই নো, ইটস আ বিগ নো। কিছু স্ট্যান্ডার্ড চ্যাপ্টার্স যেগুলো তুমি অলরেডি প্রিলিমসে ফলো করেছো সেগুলোই করো, অ্যাড অন করতে পারো কিছু, ধরো তোমার প্লান্ট ফিজিওলজির মধ্যে প্লান্ট কিংডম, প্লান্ট মরফোলজি বা অ্যানিমাল ক্লাসিফিকেশন, ট্যাক্সোনমি, বায়ো ইনস্ট্রুমেন্টেশন, বায়োটেকনোলজি, এগুলো কিছু নতুন। আমি র্যাঙ্ক করতে চাই, দেখো এরকম র্যাঙ্ক করানোর কোনো টোটকা বা ম্যাজিক আমার জানা নেই। তোমার প্রশ্নের একটা স্ট্যান্ডার্ড আনসার যেটা হতে পারে আমি সেটাই দিচ্ছি, মানে আরও যদি তোমার কোনো স্পেসিফিক বক্তব্য থাকে তাহলে হয়তো সবটা আমি হয়তো বলতে নাও পারতে পারি। কোথাও ভালো কোচিং পাচ্ছি না, তো একটা কথাই বলবো যে তোমরা রাইসের মতো একটা প্ল্যাটফর্মে ক্লাস করছো, তো এটা তো একটা মানে ডেফিনেটলি একটা মানে সব দিক থেকেই অপটিমাম, আশা করি সেই জন্যই তোমরা ক্লাসটা করছো, তাই না? এখানে প্রচুর এমসিকিউ প্র্যাকটিস করানো হয় এবং পরীক্ষা ওরিয়েন্টেড গাইডেন্স দেওয়া হয়, সুতরাং এর থেকে অপটিমাম রিসোর্স, অপটিমাম প্র্যাকটিস, অপটিমাম গাইডেন্স আর কী হতে পারে। তো রাইসে এসে যদি তুমি এখন ভালো কোচিং সেন্টার বা এরকম কোনো মানে বিতর্কিত বক্তব্য রাখো তাহলে সব উত্তর দেওয়া সম্ভব নয়, কিন্তু তোমার প্রথম যে প্রশ্নটা ছিল সেটা আমার মনে হয়েছে খুব কনটেক্সচুয়াল বা খুব রেলিভেন্ট, সেটার উত্তর এটাই, ফোকাস অন প্র্যাকটিসিং এমসিকিউ। ওকে, চলো আচ্ছা তাহলে 14 কী হবে অ্যান্সার বলো? এর আনসারটা হবে, তোমরা অপশন এ বলেছো আই থিঙ্ক, রেসপিরেটরি রুটস। মানে ব্যাপারটা হচ্ছে এই ধরনের হ্যালোফাইটিক প্লান্টসগুলো বেশিরভাগ ক্ষেত্রেই ওই তোমার স্যালাইন ওয়াটারের মধ্যে থাকে। টু গেট অক্সিজেন ফ্রম দ্য অ্যাটমসফিয়ার দে ইউজ দ্য নিউম্যাটোফোর্স যাতে সাফিসিয়েন্ট অক্সিজেন পেতে পারে, দ্যাটস ইট। মানে এটা ওদের একটা ন্যাচারাল অ্যাডাপ্টেশন, ওই ম্যানগ্রোভ বা ওই ধরনের উদ্ভিদগুলোর ক্ষেত্রে নর্মালি আমরা দেখতে পাই। ঠিক আছে, সো অপশন এ ইজ দ্য রাইট আনসার। আচ্ছা, আজকে লাস্ট কোয়েশ্চেন, ফার্মেন্টেশন এবিলিটি অফ ইস্ট ইজ ডিউ টু কাইনেজ, জাইমেজ, ল্যাকটেজ, গ্যালাক্টোজ, সবকটাই এনজাইম। ইস্ট হচ্ছে একটা উপকারী ছত্রাক, ইস্ট হচ্ছে একটা উপকারী ছত্রাক, একটা হেল্পফুল ফাঙ্গাস হচ্ছে ইস্ট, যাকে আমরা ইকোনমিক্যালি মানে ব্যবহার করতে পারি বা এটার ইকোনমিক বেনিফিট রয়েছে। ইভেন ব্রিওয়ারিতে তো আমরা ইস্ট ব্যবহারই করি, তো আনসার ডেফিনেটলি হবে জাইমেজ, তাই তো? তো অ্যালকোহল ফার্মেন্টেশন বা ইথানল তৈরি হওয়া এটা কমপ্লিটলি ডিপেন্ড করে ইস্টের ওপরে এবং ইস্টকে আমরা ব্যবহার করি। আর এটা কিন্তু ফার্মেন্টেশন এবিলিটি রয়েছে ইস্টের, তার কারণটা হচ্ছে বিকজ অফ দ্য প্রেজেন্স অফ জাইমেজ। ঠিক আছে, সো দ্যাটস ইট ফর টুডে। আজকে আমার 15টা কোয়েশ্চেনই ছিল, তো তোমরা আশা করি প্র্যাকটিস করলে এবং মোস্ট অফ দ্য কোয়েশ্চেন্স আমি 2024 প্রিলিমস থেকেই রেখেছিলাম, এটা আই কুড সাবমিট এবং তোমরাও নিশ্চয়ই কোয়েশ্চেনগুলো দেখে এটার কিছু এক্সপ্লানেশন জানতে পারলে। পরবর্তী ক্লাসগুলোতে মেন্স ওরিয়েন্টেড তো ডেডিকেটেড ক্লাস হবেই এবং মিসলেনিয়াস বা যে পরীক্ষাগুলো পিএসসি কন্ডাক্ট করতে চলেছে সেই পরীক্ষা ওরিয়েন্টেড কোয়েশ্চেন তোমাদের জন্য ডেফিনেটলি আনবো। প্রত্যেকে লাইভ ক্লাসে থাকবে, দেখা হচ্ছে আগামী দিন। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ সো মাচ।